সাক্ষ্য আইনের এমসিকিউতে সবাইকে স্বাগতম। আমরা যখন এমসিকিউ গুলো আলোচনা করব তখন সঠিক উত্তরটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যেন আমাদের পরীক্ষার জন্য সেটি মনে থাকে। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কনফেশন কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ক অপশন হচ্ছে দেওয়ানি, খ অপশন হচ্ছে ফৌজদারি, গ অপশন হচ্ছে আরবিট্রেশন এবং ঘ অপশন হচ্ছে এডিআর। আমরা জানি কনফেশন এই শব্দটা হচ্ছে সেকশন 24 থেকে 29 এ আছে এভিডেন্স অ্যাক্টের। এটা শুধুমাত্র ফৌজদারি কিংবা ক্রিমিনাল একটা ইস্যু। কনফেস মানেই হচ্ছে দোষ স্বীকার করা, সেই অর্থে এর সঠিক উত্তর হচ্ছে খ ফৌজদারি। কনফেশন ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন যে ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো নিকট কনফেশন করা হলে তাকে কি বলা হয়? ক অপশন হচ্ছে এন্টি জুডিশিয়াল কনফেশন, খ অপশন হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, গ অপশন হচ্ছে রিট্রাক্টেড কনফেশন এবং ঘ অপশন হচ্ছে প্লিনারি কনফেশন। এর সঠিক উত্তর হচ্ছে খ এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আমরা জানি বেসিক্যালি কনফেশন দুই প্রকার, একটা হচ্ছে জুডিশিয়াল, একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল। জুডিশিয়াল কনফেশন সেই সমস্ত কনফেশনকে বলা হয় যে কনফেশনগুলো আদালতে দেয়া হয়, সেটা হতে পারে 164 এর অধীনে কিংবা 364 এর অধীনে, এগুলোকে জুডিশিয়াল কনফেশন বলা হয়। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কোর্টের বাইরে যে কোনো ব্যক্তি কিংবা কোনো পুলিশ অফিসারের সামনে দেয়া হতে পারে সেটা 161 এর অধীনে কোনো পুলিশের কাছে অথবা যে কোনো ব্যক্তির কাছে, বন্ধুর কাছে, এগুলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন মাতাল অবস্থায় প্রদত্ত স্বীকারোক্তি কোন ধারা অনুযায়ী গ্রহণযোগ্য? ক অপশন হচ্ছে 27 ধারা, খ অপশন হচ্ছে 28 ধারা, গ অপশন হচ্ছে 29 ধারা এবং ঘ অপশন 31 ধারা। এর সঠিক উত্তর হচ্ছে গ 29 ধারা। আমরা জানি কোন একটা স্বীকারোক্তি যখন আইটিপি অর্থাৎ ইনডিউসমেন্ট, থ্রেট এবং প্রমিস দ্বারা করা হয়, সেই ধরনের স্বীকারোক্তি আইনে 24 ধারা অনুযায়ী নিষিদ্ধ এবং সেই ধরনের স্বীকারোক্তি যদি করা হয় তাহলে সেটা আদালতে সাক্ষ্য হিসেবে পরবর্তীতে উপস্থাপন করতে বাধা প্রদান করা হয়েছে। কিন্তু এর কিছু ব্যতিক্রম রয়েছে, তার মধ্যে 29 ধারা বলা আছে যে মাতাল অবস্থায় কোনো ব্যক্তির স্বীকারোক্তি যখন আদায় করা হয় তখন সেটা আদালতের সামনে প্রাসঙ্গিক হবে 29 ধারার প্যারামিটার। আমাদের পরবর্তী প্রশ্ন যে ভয়ভীতি, প্রতিশ্রুতি বা প্রলোভনের মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি কি? ক অপশন হচ্ছে স্টপেল, খ অপশন হচ্ছে অ্যাডমিশন, গ অপশন হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, ঘ অপশন হচ্ছে অপ্রাসঙ্গিক কনফেশন। এর সঠিক উত্তর হচ্ছে ঘ অপ্রাসঙ্গিক কনফেশন। আমরা জানি সেকশন 24 অনুযায়ী কোন একজন ব্যক্তি যখন কোনো দোষ স্বীকার করবে এবং সেই দোষ স্বীকার যদি তাকে কোন রকম ভয়, ভীতি কিংবা হচ্ছে প্রতিশ্রুতি কিংবা প্রলোভন দেখিয়ে সেই দোষ স্বীকার আদায় করা হয়, সেটা পুলিশ আদায় করুক কিংবা যে কোনো ব্যক্তি, ম্যাজিস্ট্রেট যেই হোক না কেন, যদি আদায় করে, ফলশ্রুতিতে তিনি যদি কোনো স্টেটমেন্ট কিংবা দোষ স্বীকার করে থাকেন তাহলে এটা আদালতে মামলায় এই ধরনের দোষ স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক নয়, এটা অপ্রাসঙ্গিক একটা কনফেশন হবে। যেমন একজন ব্যক্তিকে তিনি চুরির অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং এলাকায় তিনি যখন রেড হ্যান্ডেড হয়েছেন অর্থাৎ হাতে নাতে ধরা পড়েছেন তখন এলাকাবাসী তাকে উত্তম মাধ্যম দিয়েছেন এবং মারের ভয় দেখিয়েছেন যে পরবর্তীতে আদালতে দোষ স্বীকার না করলে তাকে মেরে ফেলবে কিংবা ভয় দেখিয়েছে। পরবর্তীতে সে আদালতে দোষ স্বীকার করেছে এবং এই ঘটনাটা তাকে যে জোর করে কিংবা ভয় দেখিয়ে এই দোষ স্বীকার করতে বাধ্য করা হলো, এই কারণে আদালতের সামনেই দোষ স্বীকার প্রাসঙ্গিক হবে না, এটা একটা অপ্রাসঙ্গিক কনফেশন হিসেবে গণ্য হবে। পরবর্তী প্রশ্ন ডাইং ডিক্লারেশন কিভাবে প্রদান করলে তা গ্রহণযোগ্য হবে? ক অপশন লিখিতভাবে, খ অপশন হচ্ছে মৌখিকভাবে, গ অপশন হচ্ছে ইশারা এবং খ অপশন সবগুলো উপায়ে। ডাইং ডিক্লারেশন নিয়ে সেকশন 32 সাবসেকশন 1 এ বলা আছে যে কোনো একজন ব্যক্তি যখন মৃত্যু পথযাত্রী এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি যখন কোনো ব্যক্তির সামনে কোনো স্টেটমেন্ট দেবে সেটাই ডাইং ডিক্লারেশন হিসেবে গণ্য হবে। তাহলে এই স্টেটমেন্টটা তিনি ওই মুহূর্তে লিখিতভাবেও দিতে পারেন, মৌখিকভাবেও দিতে পারেন কিংবা তিনি যেহেতু মৃত্যু পথযাত্রী হয়তো কথা নাও বলতে পারেন, তিনি ইশারার মাধ্যমেও দিতে পারেন। অর্থাৎ যে কোনো উপায়ে তিনি যদি দিয়ে থাকেন সেটা 32 এর অধীনে সেটা প্রাসঙ্গিক হবে এবং এই জন্যই সঠিক উত্তর হচ্ছে 15 ঘ সবগুলো উপায়ে। পরবর্তী প্রশ্ন কার নিকট দিলে ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্য হবে? ক অপশন শুধুমাত্র বিচারক, খ অপশন শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তা, গ অপশন শুধুমাত্র ডাক্তার এবং ঘ অপশন যে কোনো ব্যক্তি। তো এই মুহূর্তে তিনি যার সামনেই হোক না কেন, যে কোনো ব্যক্তির সামনেই যে কোনো ধরনের স্টেটমেন্ট দিক না কেন, এটা আদালতের সামনে প্রাসঙ্গিক হবে, সেটা বিচারক হোক কিংবা তদন্তকারী কর্মকর্তা, ডাক্তার, বন্ধু, পথচারী, যে কোনো ব্যক্তির সামনে ডাইং ডিক্লারেশন দিতে কোনো বাধা নাই। তাই সঠিক উত্তর হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন ডিএলআর কোন ধারায় গ্রহণযোগ্য? আমরা জানি ডিএলআর কিংবা কেস ল গুলো আদালতের সামনে প্রাসঙ্গিক এবং আদালতের সামনে যখন ডিএলআর উপস্থাপন করা হয় আদালত সেই ডিএলআরটাকে প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ করেন। এই বিষয়ে ক অপশন হচ্ছে 37 ধারা, খ অপশন হচ্ছে 38 ধারা, গ অপশন হচ্ছে 39 ধারা এবং ঘ অপশন হচ্ছে 40 ধারা। এর সঠিক উত্তর হচ্ছে 38 ধারা। 38 ধারা অনুযায়ী যে কোনো ল বুক কিংবা কেস ল কিংবা ডিএলআর, এমএলআর এগুলো কোর্টের সামনে প্রাসঙ্গিক হবে, এগুলো আদালতের সামনে উপস্থাপন করা যাবে। পরবর্তী প্রশ্ন সাক্ষ্য আইনের কোন বিধান অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে? ক অপশন হচ্ছে 60 ধারা, খ অপশন হচ্ছে 61 ধারা, গ অপশন 72 ধারা এবং ঘ অপশন 75 ধারা। এর সঠিক উত্তর ক
সাতধারা। আমরা জানি সাতধারা অনুযায়ী যে প্রত্যেকটা সাক্ষ্যই প্রত্যক্ষ হতে হবে। সাতধারার মূল কনসেপ্ট এটা যে এভরি এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এন্ড হিয়ারসে এভিডেন্স অর এনি টাইপ অফ ইনডিরেক্ট এভিডেন্স শুড নট বি অ্যাপ্লিকেবল বিফোর দ্য জুডিশিয়াল প্রসিডিংস। সেই অর্থে সঠিক উত্তর ক। সাতধারায় বলা আছে যে সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ কিংবা ডিরেক্ট হতে হবে। হিয়ারসে এভিডেন্স কিংবা পরোক্ষ সাক্ষ্য সেটাই যে সাক্ষ্য হচ্ছে কারো কাছ থেকে সংগ্রহ করা হবে, নিজে সেটা তিনি উপলব্ধি করেন নাই। যেমন কোন একজন ব্যক্তি কোর্টের সামনে যখন বলবে আমি যে সাক্ষ্য দিতে আসছি সেটা আমি শুনেছি, আদালতে এইরকম সাক্ষ্য শুনবেন না। কোর্ট তাকে জিজ্ঞেস করবেন যে এই সাক্ষ্য তিনি নিজেই স্বচক্ষে কিংবা তার যে সেন্স, এই সেন্স দিয়ে তিনি উপলব্ধি করেছেন কিনা। কারো কাছ থেকে শোনা কোনো শব্দ, শোনা কোনো কথা আদালতে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মৌখিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়? ক হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, খ হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, গ হচ্ছে হিয়ারসে এভিডেন্স এবং ঘ হচ্ছে যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না তার বিবৃতি। আদালতের সামনে গ্রহণযোগ্য নয় মৌখিক সাক্ষ্য, এটা হচ্ছে হিয়ারসে এভিডেন্স। উত্তর গ, একটু আগে এটার ব্যাখ্যা দিয়েছি। এছাড়া মৃত্যুকালীন ঘোষণা আদালতের সামনে গ্রহণযোগ্য, এক্সপার্টরা যদি কোনো ওপিনিয়ন দেয় সেটা আদালতের সামনে গ্রহণযোগ্য, এমনকি যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না আদালতের সামনে সে ধরনের বিবৃতিও আদালতের সামনে গ্রহণযোগ্য 32-এর অধীনে। তবে শুধুমাত্র হিয়ারসে এভিডেন্স কিংবা জনশ্রুতি সাক্ষ্য আদালতের সামনে গ্রহণযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তির ডাইং ডিক্লারেশন তার কোন বিষয়ে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? ক অপশন হচ্ছে নিজের মৃত্যুর কারণ, খ অপশন হচ্ছে সম্পত্তি দান, গ অপশন হচ্ছে নিজের পরিচয়, গ অপশন হচ্ছে বিবাহ সংক্রান্ত। এর সঠিক উত্তর হচ্ছে ক, নিজের মৃত্যুর কারণ। কারণ ডাইং ডিক্লারেশনের যে ডেফিনেশন সেকশন 32 সাবসেকশন 1-এ বলা আছে মৃত্যুকালীন ঘোষণা হতে হবে শুধুমাত্র নিজের মৃত্যুর কারণ নিয়ে। অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন একটা গাড়ি চাপা দিয়ে চলে গেছে, তার মৃত্যুর আগে তিনি যখন তার নিজের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো বর্ণনা দেবেন সেটাই শুধুমাত্র 32-এর অধীনে ডাইং ডিক্লারেশন হিসেবে গণ্য হবে। যে কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে কিংবা কে তাকে বিষ খাইয়েছে, এই ধরনের বিবৃতি 32-এর অধীনে ডাইং ডিক্লারেশন হবে। অর্থাৎ 32-এর মূল কথাটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন is one kind of admission, is one kind of statement which is given by a person about the cause of his death। তাহলে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র নিজের মৃত্যুর কারণ সম্পর্কে ডাইং ডিক্লারেশন হতে হবে। পরবর্তী প্রশ্ন, যে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে কোনটি সত্য? ক অপশন অবশ্যই উক্ত বিষয় প্রত্যক্ষ করতে হবে, খ অপশন হচ্ছে সংশ্লিষ্ট বিষয় সাক্ষীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে, গ অপশন হচ্ছে সাক্ষীকে সরাসরি পদে দায়িত্বরত থাকতে হবে, গ অপশন হচ্ছে ঘটনাস্থলে সাক্ষীর উপস্থিত থাকার দরকার নেই। এর সঠিক উত্তর হচ্ছে যে সাক্ষীকে সরাসরি উপস্থিত থাকার দরকার নেই। এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে চ্যাপ্টার 2-তে ওপিনিয়ন অফ দ্য থার্ড পার্টি বা ওপিনিয়ন অফ দ্য থার্ড পারসনস নিয়ে সেকশন 45 থেকে সেকশন 51 পর্যন্ত বলা আছে। সেখানে বলা আছে যে কোনো একজন ব্যক্তি এক্সপার্ট হতে পারে যে কোনো ব্যক্তি যার ওই বিষয়ে একটা দখল আছে। এক্সপার্ট মানেই হচ্ছে যে কোনো একজন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ মানেই হচ্ছে যে কোনো একজন ব্যক্তির যখন কোনো একটা বিশেষ বিষয়ে ভালো দখল থাকে। অর্থাৎ এক্সপার্ট মিন্স এনি হু হ্যাজ এ গুড কমান্ড ইন এনি সাবজেক্ট। কোন একটা বিষয়ে যখন তার কোনো বিশেষ কমান্ড থাকে, গুড কমান্ড থাকে, তাকে এক্সপার্ট বলে। সেক্ষেত্রে তাকে কোনো এই বিষয়ে তাকে প্রত্যক্ষ করার দরকার নেই, তাকে কোনো স্নাতক ডিগ্রি কিংবা কোনো ডিগ্রি কিংবা কোনো গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স কিংবা পিএইচডি থাকারও দরকার নেই। অর্থাৎ ওই বিষয়ে তিনি ভালো জানলেই চলবে না। যেমন হ্যান্ড রাইটিং এর এক্সপার্ট এখানে যেটা বলা আছে এই আইনে, যে কোনো একজন ব্যক্তির হ্যান্ড রাইটিং এটা তার নাকি অন্য কারো, এই বিষয়ে যখন প্রশ্ন উত্থাপন হবে তখন হ্যান্ড রাইটিং সম্পর্কে যে সমস্ত ব্যক্তি ওয়েল অ্যাকুইন্টেড, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ভালো জানেন, এটা হতে পারে তার বন্ধু, তার ক্লাসমেট, তার ফ্যামিলি মেম্বার কিংবা তার কোনো রিলেটিভ, তারাও এখানে এক্সপার্ট হিসেবে গণ্য হবে এবং তাদের ওপিনিয়ন এখানে আদালতের সামনে তারা সাক্ষী হিসেবে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এক্সপার্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি যে ওই বিষয়ে তার ভালো দখল থাকতে হবে, ওই বিষয় সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে, কিন্তু ওই বিষয়ে তাকে প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি থাকার দরকার নেই এবং সেখানে তাকে সাক্ষী হিসেবে উপস্থিত থাকারও দরকার নেই। তাহলে সঠিক উত্তর ঘ, ঘটনাস্থলে সাক্ষীর উপস্থিত থাকার দরকার নেই। শেষ প্রশ্ন, ফৌজদারি মামলায় চরিত্র সম্পর্কে নিচের কোনটি প্রাসঙ্গিক? ক অপশন হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, খ অপশন হচ্ছে পূর্ববর্তী ভালো চরিত্র, গ অপশন হচ্ছে পূর্ববর্তী খারাপ চরিত্র এবং ঘ অপশন হচ্ছে বর্তমান খারাপ চরিত্র। চরিত্র কিংবা ক্যারেক্টার নিয়ে এভিডেন্স অ্যাক্টের সেকশন 52 52 থেকে 55 পর্যন্ত বলা আছে। সেখানে বলা আছে যে কোন একজন ব্যক্তির কোন একটা পার্টির কিংবা পার্টির এজেন্টের চরিত্র নিয়ে কোর্টের সামনে আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটার কিছু প্যারামিটার আছে। অর্থাৎ কোন একজন ব্যক্তির, যদি আমরা ফৌজদারি মামলায় আলোচনা করি, কোন একজন ব্যক্তির পূর্ববর্তী ভালো চরিত্র আদালতের সামনে প্রাসঙ্গিক, অর্থাৎ উত্তর খ। অর্থাৎ কোন একটা পার্টি তার পূর্ববর্তী এই যে ভালো আচরণটা কোর্টের সামনে যখন নিয়ে আসা হবে এটা আদালতের সামনে প্রাসঙ্গিক, কিন্তু তার পূর্ববর্তী খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে না, তিনি একজন দুর্বৃত্ত মানুষ, এই কথা কোর্টের সামনে বললে সেটা কোর্ট শুনবেন না, এটা প্রাসঙ্গিক নয়। কিন্তু খারাপ চরিত্র কখনো কখনো প্রাসঙ্গিক হবে, সেটার কিছু প্যারামিটার আছে, আমরা যখন
যখন ডিটেল আলোচনা করব তখন এটা আমরা জানতে পারবো। আমরা শুধু এইটুকু জেনে রাখি যে কোনো ক্রিমিনাল কেসে কোনো একজন পার্টি তাদের পূর্ববর্তী ভালো চরিত্র কোর্টের সামনে প্রাসঙ্গিক কিংবা রিলেভেন্ট ইস্যু। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।